আজকে ভিডিও নাম্বার 12তে আমরা দেখব নতুন জলাশয়। কি বলছে দেখুন, সাবিনাদের বাড়িটা স্কুল থেকে উত্তর পূর্ব দিকে। এদিকটায় বিল, ভেড়ি কিছুই নেই। একটু শহরের দিক তো, নদীটাও উত্তর থেকে দক্ষিণে গেছে। শুধু বাড়ি আর 5টা পুকুর, তার দুটো ঘাট, সান বাঁধানো। সাবিনা রাস্তার পাশে জলের কতগুলো কলগুলো দেখতে লাগলো। 8 জায়গায় কল, তার মধ্যে 3টে ভাঙা। জল পড়েই যাচ্ছে। দুটো কলে কেউ জল নিতে আসেনি। পরদিন সবাই নিজের আঁকা মানচিত্র দেখালো। অন্তরাদের বাড়ি স্কুলের উত্তর পশ্চিমে। তার মানচিত্রের অনেক ছোট ডোবা রয়েছে। শিবা দেখেছি দক্ষিণ পূর্বটা, ওদিকে 4টে শান বাঁধানো পুকুর। তিয়ান এঁকেছিল দক্ষিণ পশ্চিমের মানচিত্র, অন্যরাও এঁকেছে। সাবিনা একাই এঁকেছে উত্তর পূর্বের দিকের মানচিত্র। আসলে ওদিকের বেশি ছেলে মেয়ে এই স্কুলে পড়ে না। স্যার চারিদিকে 4টে মানচিত্র নিয়ে বোর্ডে লাগিয়ে দিলেন। বললেন, এই হলো স্কুলের চারপাশের জায়গার জলাশয়ের মানচিত্র। এই ভালো করে দেখে নাও, কোথাও কোথায় কোন জলাশয় আছে, তারপর নিজেরা আঁকবে। অন্তরা বলল, স্যার জলের কলটা কি জলাশয়? স্যার হেসে বললেন, আমিও তাই ভাবছি। জলাশয় না হোক, জলের উৎস তো বটে। একটা জলের কল থেকে রোজ কতটা জল পড়ে। তুমি যে ডোবা দেখিয়েছো, তার সবচেয়ে ছোটটা ভর্তি হবে। একটু থেমে আবার বললেন, অনেকেই শহরে থাকে, তারা দু তারা তো দু একটা পুকুর ছাড়া জলাশয় দেখতে পাবে না। সাবিনা ভালোই করেছে, শহরের জলের ট্যাঙ্ক, রাস্তার পাশে জলের কল আর পুকুর দেখিয়েছে। তার চিহ্ন ঠিক করেছে। অন্তরা বলল, একটা কল থেকে একদিনে অনেক জল পড়ে। কতটা জল পড়ে তা কি হিসেব করা যায়? নিশ্চয়ই করা যায়। ভাবতে থাকো কিভাবে করা যাবে। তোমার স্কুলের চারপাশে জলাশয় মানচিত্র এঁকে তার একটা বড় কাগজের আঁকো। যাই হোক, এখানে কোন দিকে কি আছে সেটা লিখতে হবে। এর থেকে ছাত্রছাত্রীরা কোন দিকে কি দিকের বিশেষ করে ধারণাটা পাবে। দেখুন কি আছে তারপরে, স্রোতের জল, স্থির জল। বলছে কি দেখুন, ফেরার পথে আকাশ বলল, পাহাড়ের 4 ভাগ বেশিরভাগ জলাশয়ে খুব স্রোত। অন্তরা বলল, উঁচু নিচু তো, সেখানে নিচু পাবে জল। যেখানে নিচু পাবে সেখানেই জল, সেদিকেই হু হু করে যাবে। রফিকুল বলল, বর্ষাকালে এখানেও মাটির পাশে নালায় স্রোত হয়। নয়নজুলিতেও স্রোত দেখা যায়। কোন দিক থেকে কোন দিকে জল যায় দেখেছিস? দেখলেই এখানকার জমি কোথায় উঁচু কোথাও নিচু বোঝা যাবে। নিচু জায়গাগুলো বৃষ্টির জল জমে জলাশয় হয়ে যায়। সাবিনা বলল, বাড়িতে ব্যবহার করা জল জলও পুকুরে পড়ে। তোদের ওদিকে পড়ে। চারপাশে পাকা ড্রেন, মাঝখানে পুকুর, তাই ড্রেনের জল আসে। গরমেও জল শুকোয় না। তারপর কি আছে দেখুন, রফিকুল বলল, ড্রেনের নোংরা জল পুকুরে জমে। সাবিনা বলল, তবে জলটা অত নোংরা হয় না। কিন্তু কেন হয় না? স্যার বললেন, বাতাস বয়, বাতাসের অক্সিজেন জলে গুলে যায়। জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলো ভেঙে দেয়। স্যার রাসায়নিক বিক্রিয়া কি? দুধে লেবুর রস দিলে কি হয়? কাপড়ের দাগে লেবুর রস দিলে কি দেখেছো দেখেছো? কমলা বলল, দুধ দুধ কেটে ছানা হয়ে যায়। ছানা আর ছানার জল আলাদা হয়ে যায়। ছানা আর দুধ হয় না, তাই না? তিতলি বলল, জামায় দাগ উঠছিল না, লেবুর রস দিতে উঠে গেল। এগুলোই রাসায়নিক বিক্রিয়া। আর কোথায় রাসায়নিক বিক্রিয়া হওয়া দেখেছো, এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো, তারপর লেখো। ঠিক আছে, তারপর দেখুন কি আছে, জল শোধনের নানা কথা। কি আছে দেখুন, কমলা বাড়ির কাছে পৌঁছে গেল, তবুও ভাবছে, জলের সব নোংরার সঙ্গে কি বাতাসের অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে? তাহলে পুকুরে গরু স্নান করলে ক্ষতি কি? যে যা খুশি ফেলুক না। কিন্তু তাহলে কেন ওরকম বোর্ড লাগিয়েছে পুকুরের গায়ে? নাকি বুঝতে ভুল হলো? এখানে কি আছে দেখুন, সতর্কীকরণ, পুকুরের গবাদি পশু স্নান করানো, মলমূত্র পরিত্যাগ করা, বাড়ির আবর্জনা, পলিথিন ইত্যাদি ফেলা ও
বাসন মাজা নিষিদ্ধ, এটা উচিত নয়। তো তারপরে কি হয়েছে দেখুন, পরের দিন কমলা ওর ভাবনার কথা বলল। স্যার বললেন, সবকিছুর সঙ্গে বাতাসের অক্সিজেনের কি বিক্রিয়া করবে? প্রাকৃতিক জল শোধনের আরো অনেক সাহায্য আছে, শুধু বাতাসের অক্সিজেন নয়। জবা বলল, অনেক কিছু মাছে খেয়ে ফেলে। তারপর কি আছে দেখুন, ঠিক বলেছো, আরো অনেক ছোট বড় জীব আছে, তারা কিছু নোংরা খায়, অন্যভাবে জলে অক্সিজেন তৈরি হয়। অন্যভাবে ও জলে অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেনের আর বাতাসের অক্সিজেন মিলে কিছু নোংরা শোধন করে। স্বপ্নার বাবা মাছ চাষ করেন। স্বপ্না বলল, মাছের ঘাস সারাতে বাবা জলে একটা ওষুধ দেন। বাবা বলে, ওতে জলও শোধন হয়, ওটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে জল শোধন করে। কমলা বলল, তবু কেন পুকুরে গরুকে স্নান করানো বারণ? গরুর থেকে নানা রকম রোগ জীবাণু ছড়াতে পারে বলে? সে তো বটেই, তাছাড়া বেশি রাসায়নিক পদার্থ দিলে অন্য ক্ষতি হবে। নোংরা ফেলা যতটা সম্ভব কমাতে হবে, তাতেও যেটুকু নোংরা হবে দুটো পদ্ধতিতে শোধন করতে হবে। স্বপ্না বলল, দুই পদ্ধতি মানে? একটা প্রাকৃতিক পদ্ধতি, আর একটা জলে রাসায়নিক দেওয়া, তোমার বাবা যা করেন। তবে আবার বলছি, এইসব রাসায়নিক মেপে দিতে হয়, না হলে মাছেরা বা অন্য জীব মারা যাবে। তারপরে কি আছে দেখুন, সাবিনা বলল, পুকুর না থাকলে আমাদের পাড়াটা তো নোংরা গন্ধে ভরে যেত। ঠিক তাই, আমরা নোংরা ফেলি জায়গায় আর কিছুটা পরিষ্কার করে বলা বলি করে লেখো, জলাশয় নোংরা হওয়ার ও তার শোধন নিয়ে আলোচনা করো, তারপর লেখো। যাই হোক, এটা হয়েছে। তারপরে দেখুন, তারপরে আছে ঘরের বাহিরে তালিকা দেখো, দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। শান পুকুরের ঘাট, সুবোধ আগেও এসে বসেছে, কিন্তু এমন করে পুকুরটা দেখেনি। ঘটনা ঘটনা সরি, ঘাটটা পূর্ব দিকে, পাড়গুলো উঁচু করে বাঁধানো। সুবোধ এবার পাড় ধরে দক্ষিণ দিকে হাঁটতে লাগলো। চারপাশে ঘুরে আসতে কত পা হয় গুনে নেবে। একটু এগিয়ে সুবোধ দেখলো পাড়ের পাশে কত রকম ঘাস, ঝোপ ফুল, জলের মধ্যেও গাছ, শালুক ফুল, ছোট ছোট পানা, জলে খুব কাছে লতার মতো গাছ, খাঁচ কাটা পাতা। ঠাকুমা মাঝে মাঝে এই রকম আনে, বলে ঢেঁকি শাক। সুবোধ কখনো পাড়ের গাছপালা দেখতে আহ দাঁড়াচ্ছে, তখনই লিখে রাখছে কত পা হলো। পাড়ে তাল গাছ, খানিক যাওয়ার পর বাঁশ ঝাড়, কোথাও পাড় ভেঙে জল আহ, ঢোকার নালা হয়েছে, মাঠ থেকে বর্ষার জল ঢোকে। আর একটু এগিয়ে কলার ঝাড়, একটাও কাঁদি একটাই কাঁদি ধরেছে, একটাই মোচা বেরিয়েছে। তারপর নীলুদার ঘর, নীলুদা পুকুরে মাছ, পাড়ের গাছপালা আর পাশের আম কাঁঠালের বাগান পাহারা দেয়। সুবোধ আবার পা গুনে গুনে হাঁটতে শুরু করলো। পরদিন স্কুলে এসে সুবোধ বলল, স্যার, আমরা কোনোদিন কোনো জলাশয়ের মানচিত্র করিনি। সেটা করার জন্য আগে একটা জলাশয় খুঁটিয়ে দেখতে হবে। এবার সুবোধ 1570 পা হেঁটে শানপুকুরে ঘোরার কথা বলল। স্যার বললেন, তোমার 1 পা মানে কতটা? আমার 10 পা মানে 3 মিটার। আগেই দেখে নিয়েছি। ঘাটটা কোন দিকে দেখেছো? ঘাটটা কোন দিকে দেখেছো? পুকুরের আকৃতিটা? ঘাটটা পূর্ব দিকে। পুকুরটা দেখতে গোল মতন। তাহলে যা যা আছে তার চিহ্ন ঠিক করো, আঁকো, আর বলে দাও, সবাই শুনুক। এরপরে সবাই একটা করে জলাশয় ভালো করে দেখবে আর তার মানচিত্র আঁকবে। সুবোধ দিকচিহ্ন দিয়ে আঁকতে শুরু করলো। কোনটা কিসের চিহ্ন তা বলে আঁকতে লাগলো। একটু পরে শান পুকুরের মানচিত্র আঁকা হয়ে গেল। এটা এরকম একটা মোটামুটি মানচিত্র এঁকেছে সুবোধ। কোনটা এই কোনটা কি চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে এখানে
সে লিখেছে সেটা। তারপর কি লিখছে দেখুন, নিজের এলাকায় তোমরা পছন্দ মতো একটা পুকুর বা অন্য কোনো জলাশয়ের মানচিত্র আঁকো। ঠিক আছে? তারপরে আসে দেখুন মাটির নিচে জল। তো এখানে আমরা এর পরবর্তী পার্টে দেখব। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি প্লেলিস্ট অনেকগুলো তৈরি করা হয়েছে, সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে আপনারা দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অল দ্য বেস্ট।